একটা হাইওয়ের রাস্তার মাঝখান থেকে এক অল্প বয়সী মেয়েকে কিডন্যাপ করা হয়, তাও আবারও পুলিশের নাকের ডগার নিচ থেকে। অন্যদিকে এক দুর্ধর্ষ সিবিআই অফিসারের গার্লফ্রেন্ডও দুদিন ধরে নিখোঁজ। সেই অফিসার আবার অতীতের এক ঘটনার কারণে মাঝে মাঝে প্যানিক অ্যাটাকের শিকার হয়। এরই মধ্যে এক স্থান থেকে অজ্ঞাত এক মেয়ের পচা গলা লাশ পাওয়া যায়। প্রশ্ন হলো, এই লাশটা কার, আর কিভাবে সেই অফিসার এই জটিল কেসের রহস্য বের করে কিলারকে ধরবে? এই সব কিছু জানাতে আজ হাজির হলাম এক অসাধারণ মালায়ালাম মুভি হিট দ্য ফার্স্ট কেসের কথা। মুভিটার প্রতিটা সিন এতটাই দুর্দান্ত যে তুমি এক সেকেন্ডের জন্য স্ক্রিন থেকে চোখ সরাতে পারবে না। প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের রহস্যজনক মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা দেখতে পাই একটা লোক পাগলের মতন ছোটাছুটি করছে আর সুস্মি নাম ধরে চিৎকার করছে। অনেক খোঁজাখুঁজির পর লোকটি একটি স্থানে গিয়ে দেখতে পায় কয়েকজন মিলে সুস্মিকে তার চোখের সামনে জীবন্ত পুড়িয়ে ফেলছে। লোকটার আর্তনাদের মাধ্যমে সিন পরিবর্তন হলে আমরা একটা ডক্টরের চেম্বার দেখতে পাই। এই পর্যন্ত যা ঘটেছে সেটা ছিল এই লোকের একটা অতীতের ঘটনা। তো ইনার নাম হচ্ছে বিক্রম। বিক্রম সিবিআই ডিপার্টমেন্টের একজন খুব চতুর আর বুদ্ধিমান অফিসার। ডক্টর বিক্রমের সমস্যার কথা শুনে বলে, তোমার অতীতে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা আমার জানা নেই, তবে সেই ঘটনাকে তুমি ভুলতে পারছো না। আমার মতে পুলিশের চাকরিটা ছেড়ে দেওয়ায় তোমার জন্য এখন ভালো হবে, কেননা যখনই তুমি আগুন বা ডেড বডি দেখতে পাবে তখনই তোমার অতীতের সেই হৃদয় বিদারক স্মৃতিগুলো মনে পড়তে থাকবে। কিন্তু বিক্রম ডাক্তারকে বলে যে আমি কিছুতেই আমার এই চাকরি ছেড়ে আসতে পারবো না। এরপর বিক্রম গাড়িতে করে একটি স্থানে চলে আসে। এখানে পুলিশ ফোর্স আগে থেকে একটা ডেড বডি সন্ধান করেছিল। আসলে পুলিশের কাছে খবর এসেছে যে এখানে একটা লাশ রয়েছে, কিন্তু পুরো জায়গাটা চিরুনি তল্লাশি করেও ওই লাশের খোঁজ তারা কোথাও পাচ্ছে না। এখানে আমরা বিক্রমের বন্ধু রোহিতকে দেখতে পাই, আর রোহিত ছিল বিক্রমেরই কলিগ। এরপর বিক্রম সেই স্থানে উপস্থিত হলে অন্য পুলিশরা ওকে বলে যে স্যার, অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি কিন্তু লাশটা খুঁজে পাচ্ছি না। এটা শুনে বিক্রম জায়গাটা আগে প্রথমে একটু ভালো করে পর্যবেক্ষণ করে। এরপর আলাদা আলাদা স্থান থেকে 3 ধরনের ফুল সংগ্রহ করে নিয়ে আসে। এরপর সেই ফুলগুলো হাতে নিয়ে সে সবাইকে দেখিয়ে বলে যে এই 3 ধরনের ফুল একসাথে যেই স্থানে দেখতে পাবে শুধুমাত্র সেখানে তল্লাশি করবে। যেই কথা সেই কাজ, সবাই সার্চ করতে শুরু করে আর কিছুক্ষণ পর একটা স্থান দেখতে পাওয়া যায় যেখানে সেই 3 ধরনের ফুল একসাথে জন্মেছে। বিক্রম এবার ওই স্থান ঘুরতে নির্দেশ দেয়। পুলিশরা আর এক মুহূর্ত দেরি না করে সেই স্থানটা ঘুরতে শুরু করে, আর সত্যি সত্যি এবার সেখান থেকে একটা লাশ বেরিয়ে আসে। তবে লাশটা যখন বের করা হচ্ছিল তখন বিক্রমের আবারও প্যানিক অ্যাটাক শুরু হয়, আর তার চোখের সামনে সেই অতীতের দৃশ্য ভেসে আসে, যার কারণে দ্রুত বিক্রম সেখান থেকে দূরে চলে আসে। এরপর আমরা দেখতে পাই বিক্রম রোহিতের সঙ্গে গাড়িতে করে ফিরছে, আর এখানে রোহিত বিক্রমকে জিজ্ঞেস করে যে আচ্ছা তুই কি করে বুঝলি যে এই জায়গাটাতেই লাশ পাওয়া যাবে? তখন বিক্রম বলতে শুরু করে, আসলে যে 3টা ফুল আমি তোকে দেখিয়েছিলাম এই ফুলগুলো থেকে এক ধরনের বিষাক্ত কেমিক্যাল রিলিজ হয়, ফলে স্বাভাবিকভাবেই একই স্থানের একই মাটিতে এই ফুলগুলো একসাথে জন্মায় না। কিন্তু যখন সেই স্থানটির মাটি খোদাই করা হয় তখন তার মাটির ভিতরে থাকা অক্সিজেনের সাথে এই কেমিক্যালটা বিক্রিয়া করে সেটা নষ্ট হয়ে যায়, আর যার কারণে এই 3 ধরনের ফুল তখন একসাথেই জন্মাতে পারে। এই সব কথা শুনে রোহিতের মাথা তো পুরোই নষ্ট হয়ে যায়। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে বিক্রম আসলে কতটা ইন্টেলিজেন্ট একজন অফিসার। বিক্রম এরপরে আর একটা ক্রাইম সিনে পৌঁছায়। এখানে আভিলাষ নামের একজন অফিসার একটা সুইসাইড কেস হ্যান্ডেল করছিল, কিন্তু সিনিয়র অফিসার বিক্রমকে বলছিল যে আভিলাষকে একটু হেল্প করতে, কেননা এই কারণে বিক্রম এখানে এসেছে। তবে আভিলাষ আর বিক্রমের মধ্যে সবসময় একটা ঝগড়া লেগে থাকতো। এই কারণে আভিলাষ চাইতো যে সবার আগে সে কেস সলভ করতে, কিন্তু বিক্রম ওর আগেই সব সূত্র বের করে কেস সলভ করে ফেলতো। যেমন আভিলাষ যেটাকে সুইসাইড কেস মনে করছিল সেটা বিক্রমের কাছে কোল্ড ব্লাডেড মার্ডার মনে হয়েছে, কারণ ভিকটিম নিজেকে শুট করার আগে একটা ভিডিও নোট রেখে যায়। কিন্তু বিক্রম বলে যে যদি এই লোক নিজে থেকে ভিডিও রেকর্ড অন করে সুইসাইড করে থাকে তাহলে তার মৃত্যুর পর ভিডিওটা অফ করেছে কে? এর মানে হলো লোকটি কারোর প্রেসারে পড়ে সুইসাইড করেছে, আর কিলার সুইসাইডের সময় এখানেই উপস্থিত ছিল। আর তার কিলিং মিশন শেষ হয়ে যাওয়ার পর সে ভিডিও রেকর্ডারটা অফ করে জানলা দিয়ে পালিয়ে গেছে। এই সব শুনে অভিলাষ অবাক এবং রাগান্বিত হয়ে বিক্রমের দিকে তাকায়। বিক্রম অভিলাষকে বলে যেতে থাকে, আমাকে নিচে নামানোর ট্রাই না করে একটু কেসের দিকে মনোযোগ দাও। বিক্রম এর পরে ফরেন্সিক ডিপার্টমেন্টে চলে আসে। এখানে আমরা বিক্রমের গার্লফ্রেন্ড নেহাকে দেখতে পাই। নেহাও একজন ইনভেস্টিগেশন অফিসার। কিছুদিন পর নেহা আর বিক্রম একটা রেস্টুরেন্টে বসে কথা বলছিল। বিক্রমকে সেখানে নেহা বলে, তোমার এখন পুলিশের চাকরি থেকে কিছুটা অব্যাহতি নেওয়া উচিত। তুমি বারবার অতীতের সেই ঘটনা মনে করছো, আর এভাবে চলতে থাকলে তুমি ডিপ্রেসড হয়ে পড়বে। তোমার শরীরের যা অবস্থা তাতে এই কাজটা করা মোটেও ভালো হবে না। কিন্তু বিক্রম স্পষ্ট নেহাকে বলে দেয় যে আমি মরে যেতে রাজি আছি, কিন্তু এই চাকরি আমি ছাড়তে পারবো না।
বিক্রম এবং নেহার মধ্যে এই বিষয় নিয়ে একটু কথা কাটাকাটিও হয়। নেহা অবশেষে বলে, আচ্ছা ঠিক আছে, একেবারের জন্য রিজাইন দিয়ে আসতে হবে না, অন্তত কিছু দিনের জন্য নিজের চিকিৎসার খাতিরে ছুটি নাও। তবে বিক্রম নেহার কথাগুলো শুনে রাগারাগি করে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর দেখানো হয় বিক্রম ওর সিনিয়র অফিসারের কাছ থেকে ছুটির আবেদন করছে। বিক্রমকে ওর সিনিয়র বলে, দেখো বিক্রম, তুমি আমাদের ডিপার্টমেন্টের অনেক গুরুত্বপূর্ণ একজন অফিসার, আমি আশা করব খুব দ্রুতই আবারও তুমি ডিউটিতে জয়েন করবে। বিক্রম বলে, টেনশন করবেন না স্যার, আমি খুব শীঘ্রই ফিরে আসব। এরপর আমরা রোহিতের ফ্যামিলিকেও দেখতে পাই। রোহিত তার স্ত্রী স্বপ্নাকে নিয়ে একটা নতুন বাড়িতে উঠেছে। এরপর সিন পরিবর্তন হলে আমাদেরকে দেখানো হয় প্রীতি নামের এক অল্প বয়সী মেয়েকে। প্রীতি ওর বাবার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে কোথাও যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছু দূর পর প্রীতি লক্ষ্য করে যে সে মোবাইল ফোনটা সঙ্গে আনতে ভুলে গেছে, যার কারণে প্রীতি আবারও রিটার্ন করে বাড়ির দিকে আসতে থাকে। কিন্তু রাস্তার মাঝে প্রীতির গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে যায়। তাই প্রীতি লিফটের জন্য রাস্তায় দাঁড়িয়েছিল, আর ওই সময়টাতেই সেই রাস্তা দিয়ে ইব্রাহিম নামের একটা পুলিশ অফিসার একটা থানায় ফাইল দিতে যাচ্ছিল। ইব্রাহিম প্রীতিকে দেখে তার গাড়িটি থামিয়ে প্রীতির কাছে আসে এবং হেল্প করবে কিনা জিজ্ঞেস করে, কিন্তু প্রীতি ইব্রাহিমকে মানা করে দেয়, কেননা প্রীতি পুলিশের গাড়িতে উঠতে ভয় পায়। যাই হোক, প্রীতি তাকে বলে, স্যার আপনার ফোনটা আমাকে দিতে পারবেন, আমি আমার বাবাকে ফোন করে আসতে বলবো, সেই আমাকে পিক করে নিয়ে যাবে। এরপর ইব্রাহিম প্রীতির বাবাকে ফোন করে, প্রীতি ওর বাবাকে এসে নিয়ে যেতে বলে। কথা শেষ হলে ইব্রাহিম চলে আসে থানায় ফাইলটি জমা দিতে, কিন্তু ইব্রাহিম থানায় পৌঁছে লক্ষ্য করে যে ফাইলটা তার নিয়ে আসার কথা ছিল সেটার বদলে সে অন্য আর একটা ফাইল নিয়ে চলে এসেছে, যেই কারণে ইব্রাহিমকে আবারও ফিরে আসতে হয়। তবে ফিরে আসার সময় ইব্রাহিম দেখতে পায় যে একটা নীল রঙের গাড়ি এবং একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে প্রীতি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। ইব্রাহিম ভেবে নেয় এটা হয়তো প্রীতির বাবা হবে যে ওকে পিক করতে এসেছে, তাই বিষয়টা এতটা গুরুত্ব দেয় না ইব্রাহিম। কিন্তু সে যখন ফাইল নিয়ে আবারও ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখনও প্রীতির গাড়িটা ওই রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল। এছাড়াও আরো দেখা যায় প্রীতির বাবা সেই গাড়ির ভিতরে প্রীতিকে খুঁজে বেড়াচ্ছে। ইব্রাহিম ওর গাড়িটা থামিয়ে তার বাবাকে জিজ্ঞেস করে, প্রীতি কোথায়, আপনার না ওকে পিক করার কথা ছিল? জবে সে জানায়, আমি তোকে পিক করতে এসেছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। তার বাবা আরো জানায় যে প্রীতি ওর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বেরিয়েছিল। যা শুনে ইব্রাহিম বলে, তাহলে হয়তো ওর কোনো বন্ধুদের মধ্যে কেউ এসে প্রীতিকে নিয়ে গেছে, আপনি বাড়ি চলে যান, সন্ধ্যার মধ্যে প্রীতি ফিরে না আসলে আমার থানায় গিয়ে কমপ্লেন লিখিয়ে আসবেন। এরপর প্রীতির বাবা সেখান থেকে চলে আসে আর ইব্রাহিমও তার কাজে ফেরে। এরপর আমাদের দেখানো হয় সন্ধ্যায় প্রীতির বাবা মা ইব্রাহিমের থানায় এসে হাজির হয়েছে, কেননা প্রীতি এখনো বাসায় ফেরেনি। কিন্তু দেখা যায় প্রীতির বাবা ইব্রাহিমের উপরে রাগ দেখানো শুরু করেছে, কারণ ইব্রাহিমই প্রীতিকে শেষবার দেখেছিল এবং তার ফোন দিয়ে তাকে কল করেছিল। তবে ইব্রাহিম বলে, দেখুন স্যার, আমি আপনার মেয়েকে জিজ্ঞেস করেছিলাম যে তাকে ড্রপ দেবো কিনা, কিন্তু প্রীতি নিজ থেকে আমার সাথে আসতে চায়নি, অথবা এখানে তো আমার কোনো দোষ নেই, আপনি বাইরে কমপ্লেন ফাইল করে যান, আমি ইনভেস্টিগেশন করব। প্রীতির বাবা মা এরপর একটা মিসিং কমপ্লেন লিখিয়ে আসে, আর এরপরে আমরা দেখতে পাই ইব্রাহিম তদন্ত করা শুরু করেছে। ইব্রাহিম সেই হাইওয়ের সিসিটিভি ক্যামেরাগুলো চেক করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সিসিটিভি ফুটেজে প্রীতি কিংবা সেই নীল রঙের গাড়ির কোনো হদিস পাওয়া যায় না। এসব দেখে ইব্রাহিম বুঝতে পারছিল না যে কি হচ্ছে, কোনো সূত্র সন্ধান কিছু সে পাচ্ছে না, যার ফলে একদিন সিবিআই হেড এসে ইব্রাহিমকে এই কেসটা থেকে সরিয়ে দেয় আর প্রীতির বাবাকে গিয়ে বলে যে তোমরা চিন্তা করো না, আমার ডিপার্টমেন্টের একজন ভালো অফিসারকে এই কেসের দায়িত্ব দেব। আসলে প্রীতির বাবার সাথে সিবিআই এর হেডের অনেক ভালো বন্ধুত্ব ছিল। প্রীতির বাবা ইব্রাহিমকে ভরসা করতে না পেরে ওকে সরিয়ে দিয়েছে। যাই হোক, মুভির সিন পরিবর্তন হয়ে 2 মাস সামনে চলে আসে। এখানে আমরা দেখতে পাই বিক্রম ওর ফার্ম হাউসে ভালো একটা সময় কাটাচ্ছিল, আর এই সময়ে নেহার অফিস থেকে শিন্ডে নামের এক ব্যক্তি তাকে কল করে। সে তাকে কল করে জানায় যে নেহাকে নাকি কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে বিক্রম প্রচন্ড আতঙ্কিত হয়ে ওঠে আর আবারও তার প্যানিক অ্যাটাক শুরু হয়। তবে বিক্রম কোনো মতে নিজেকে সামলে নিয়ে সোজা সিবিআই হেডকোয়ার্টারে ঢুকে পড়ে। বিক্রম সিনিয়র অফিসারের কাছে রিকোয়েস্ট করে নেহার কেসটা তার কাছে হ্যান্ড ওভার করতে, কিন্তু সেই অফিসার জানায় বিক্রম বর্তমানে এটা সম্ভব নয়, কারণ কেসটা অলরেডি অন্য একজন অফিসারকে দেওয়া হয়েছে। আর এরপরে আমরা দেখতে পাই আভিলাষ সেই রুমে এন্ট্রি নিচ্ছে, মানে নেহার কেসটা আভিলাষই এখন ইনভেস্টিগেশন করবে। আভিলাষ ভিতরে ঢুকে বিক্রমকে বলে, এই কেস নেয়ার কথা ভুলে যাও, কারণ আমার সাসপেক্ট লিস্টে তোমারও নাম আছে। ওই যে আমরা দেখেছিলাম বিক্রম শেষবার যখন নেহার সাথে কথা বলেছিল তখন ওদের মধ্যে ঝগড়া হয়েছিল, এখন সেই ঘটনাটাই আভিলাষ জানতে পেরে যায় এবং তাকেও সাসপেক্ট বানিয়ে ফেলে। বিক্রম তার সিনিয়রকে বলে, স্যার আমি জানি আভিলাষ এই কেসে মন দেওয়া থেকে আমার পিছনে বেশি মনোযোগ দেবে, আপনি যেহেতু আমাকে কেসটা দিলেন না তাই আমি নিজেই নেহাকে খুঁজে বের করব।
এই বলে বিক্রম চলে আসে আর ইনভেস্টিগেশন স্টার্ট করে। বিক্রম রোহিতের সঙ্গে নিয়ে নেহার বাড়িতে যায়, কিন্তু সেখানে আগে থেকেই আবিলাসের অফিসাররা পাহারা দিচ্ছিল। বিক্রম রোহিতকে বলে, তুই যে অফিসারদের কথার মধ্যে ব্যস্ত রাখ, আর আমি এদিকে নেহার রুম সার্চ করে আসি। এরপর আমরা দেখি রোহিত পুলিশকে কথার মাধ্যমে ব্যস্ত রাখছে, আর অন্যদিকে বিক্রম নেহার রুমের ভিতরে ঢুকতেই একটা স্ট্রং পারফিউমের ঘ্রাণ পায়। এরপর পুরো রুমটাকে ভালো করে পর্যবেক্ষণ করা শুরু করে, কিন্তু এখানে সে তেমন কোনো সূত্র খুঁজে পাচ্ছিল না। বিক্রমের পরে শিন্ডের কাছ থেকে নেহার কেসের সমস্ত ফাইল নিয়ে আসে, আর সেগুলো রোহিত আর বিক্রম মিলে দেখা শুরু করে। এখানে বিক্রম দেখতে পায় যে নেহা সর্বশেষ যেই কেসটা হ্যান্ডেল করছিল সেটা ছিল প্রীতির মিসিং কেস, যেই কেসটা ইব্রাহিমের পর নেহাকে দেওয়া হয়েছিল। আর এই কেসটিতে ইনভেস্টিগেশন করার সময় নেহা গায়েব হয়ে যায়। এসব দেখে বিক্রমের কিছুটা খটকা লাগে, কেননা একই শহরে দুজন মেয়ে হঠাৎ মিসিং হয়ে যাওয়াটা অস্বাভাবিক। এরপর বিক্রম জানতে পারে যে এই কেসটাকে শ্রীনিবাস নামের আরো একজন অফিসার হ্যান্ডেল করছিল। বিক্রম আর রোহিত এরপর শ্রীনিবাসের সাথে দেখা করতে আসে। এখান থেকে বিক্রম জানতে পারে যে প্রীতির ক্রাইম সিন থেকে একটা পারফিউমের ঢাকনা পাওয়া গিয়েছিল। সেটা বিক্রমকে দেখালে ঘ্রাণ নিয়ে বিক্রম বুঝতে পারে যে নেহার রুমে যে পারফিউমের ঘ্রাণটা পাওয়া গিয়েছিল সেটা আর এই ঢাকনার ঘ্রাণ একদমই সেম। তাই বিক্রম শিওর হয়ে যায় যে প্রীতিকে যে কিডন্যাপ করেছে সেই ব্যক্তিও নেহাকে কিডন্যাপ করেছে। অতএব এখন প্রীতির কিডন্যাপারকে খুঁজে বের করতে পারলে নেহাকেও খুঁজে পাওয়া যাবে। তাই বুদ্ধি করে বিক্রম ওর সিনিয়র অফিসারের সাথে কথা বলে প্রীতির কেসটা নিয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই বিক্রম ইব্রাহিমের সাথে দেখা করতে এসেছে। ইব্রাহিমের বাড়িতে যাওয়ার সময় একটা মেকানিকের দোকান থেকে ইব্রাহিম ও নষ্ট হয়ে যাওয়া স্কুটিটা নিয়ে নেয়। এই দৃশ্যটা কিন্তু মনে রেখো, কারণ পরবর্তীতে তোমাদের কাজে আসবে। এরপর বিক্রম ইব্রাহিমের বাড়িতে যায় আর জিজ্ঞাসাবাদ করা শুরু করে। ইব্রাহিম বিক্রমকে সব খুলে বলে যে ওই দিন ফেরার পথে সে একটা নীল রঙের গাড়ি দেখেছিল। তবে ইব্রাহিমের কথায় সন্দেহজনক কিছু মনে না হওয়াতে বিক্রম সেখান থেকে চলে আসে। এরপর বিক্রম আর রোহিত প্রীতির কলেজে গিয়ে ওর বন্ধু বান্ধবদের জিজ্ঞাসাবাদ শুরু করে। এখানে আমরা অজয় নামের একটা ছেলে সম্পর্কে জানতে পারি। প্রীতি অজয়ের সাথে একটা ক্লাবে যাওয়া আসা করত। অজয়কে প্রীতির সম্পর্কে জিজ্ঞেস করলে সে জানায়, আমি আর প্রীতি অনেক ভালো বন্ধু ছিলাম, কিন্তু প্রীতির কিডন্যাপিং এর বিষয়ে আমি কিছুই জানি না। বিক্রম সান্দেহা নামের প্রীতির বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে যে চন্দ্রমৌলি স্যার প্রীতিকে কেমন যেন সহ্য করতে পারতো না। এই সব কথা শুনে বিক্রম এবার সেই স্যারের সাথে কথা বলতে চলে আসে। এখানে চন্দ্র স্যার বলে প্রীতি অনেক ছোট ছোট জামা কাপড় পরে আসতো আর নাইটে পার্টি করতো, যার কারণে সে প্রতিনিয়ত প্রীতিকে বকাঝকা করত। এর বেশি সে কিছুই জানে না। এখন দেখা যায় যে বিক্রম এখান থেকেও কোনো গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেল না। তবে বিক্রম আসার সময় রোহিতকে বলে দেয় অজয় আর সান্দেহার উপরে নজর রাখতে। এরপর দুজনে প্রীতির মা বাবার সঙ্গে কথা বলতে চলে আসে। আর এখান থেকে আমরা জানতে পারি যে এরা দুজনে প্রীতির আসল প্যারেন্টস নয়। এই প্রীতিকে প্রথমে তার ভাই শিব দত্তক নিয়েছিল একটা অনাথ আশ্রম থেকে, আর তার ভাইয়ের মৃত্যুর পর থেকেই তিনি প্রীতির দেখাশোনা করে আসছে। তবে প্রীতির নামে তার ভাই অনেক সহায় সম্পত্তি রেখে গিয়েছিল, যেখান থেকে কিছু অর্থ প্রীতি সেই অনাথ আশ্রমে দিয়ে আসতো। প্রীতির বাবা বলে এই মহল্লার সবার সাথেই প্রীতির ভালো সম্পর্ক ছিল, কিন্তু আমাদের প্রতিবেশী শিলা ছিল প্রীতির বেস্ট ফ্রেন্ডের মতো। এখন এই লিডটা পাওয়ার পর বিক্রম আবার সেই শিলা নামের ওই মহিলাটির সাথে দেখা করতে চলে আসে। এখানে শিলা জানায় সে একজন বিধবা, যে কারণে মহল্লার কেউ তার সাথে ভালো করে কথা বলতো না, একমাত্র প্রীতি তার সাথে মন খুলে কথা বলতো। এছাড়াও সে তাকে দু একবার ক্লাবেও নিয়ে গিয়েছিল, কিন্তু প্রীতির কিডন্যাপিং এর ব্যাপারে তার কোনো আইডিয়াই নেই। এই সব শোনার পর বিক্রম এবার সে অনাথ আশ্রমে চলে আসে, যেখানে প্রীতির গায়েব হয়ে যাওয়ার আগে এসেছিল। এই অনাথ আশ্রমে সরস্বতী নামের এক মহিলার সাথে বিক্রম কথা বলে জানতে পারে যে প্রীতি অনেক ভালো মেয়ে ছিল, তার সাথে কারো ঝগড়া কিংবা ফ্যাসাদ কিছুই ছিল না। প্রতি মাসে নিজ হাতে টাকা নিয়ে আসতো অনাথ আশ্রমের জন্য, যার ফলে বিক্রম এখান থেকেও কোনো সূত্র খুঁজে পায় না। তাই সে রোহিতকে বলে দেয় যে আজ রাতে আমি ক্লাবে যাব, তোর সাথে করে স্বপ্নাকেও নিয়ে নিস, না হলে মানুষজন সন্দেহ করতে পারে। যেই কথা সেই কাজ। রাতের বেলায় বিক্রম, রোহিত আর স্বপ্না সেই ক্লাবে চলে আসে। তবে এখানেই এক ওয়েটার বিক্রমকে দেখে পালাতে শুরু করে। বিক্রম আর রোহিত সেই ছেলেটার পিছু নিতে থাকে। ছেলেটা অলি গলি দিয়ে দৌড়ে পালাচ্ছিল, কিন্তু এক পর্যায়ে বিক্রম ওকে ধরে ফেলতে সক্ষম হয়। তবে এত কষ্ট করে ধরা পুরোটাই বৃথা যায়, কেন ছেলেটা ছিল ড্রাগস বিক্রেতা, আর এই কারণে সে ভয়ে দৌড় দিয়েছিল। এখানে নেহা কিংবা প্রীতির ব্যাপারে সে কিছুই জানে না। এখন এই কেসের কোনো কুল কিনারা না খুঁজে পেয়ে বিক্রম এবার একটা প্ল্যান তৈরি করে। সে প্রীতির বাবা মাকে গিয়ে বলে আগামীকাল আপনাদের বাড়িতে একটা পুজোর আয়োজন করবেন, আর আপনাদের সকল আত্মীয় স্বজনকে সেখানে আসতে বলবেন।
রোহিত বুঝতেই পারছিল না যে হঠাৎ পুজোর আয়োজন কেন। তখন বিক্রম ওকে বোঝায় যে এসব কিডন্যাপিং এর পিছনে সবসময় আপনজনরাই জড়িত থাকে। যদি কোনো ব্যক্তি অনুষ্ঠানে না আসে তাহলে ধরে নেওয়া হবে যে তার মধ্যে কোনো সমস্যা আছে, আর যদি ওভার কনফিডেন্সে চলেও আসে তাহলে বিক্রম তাকে ঠিকই খুঁজে বের করে ফেলবে। এরপর আমরা দেখতে পাই পুজোর আয়োজন করা হয়েছে, সব গেস্ট ইতিমধ্যে আসা শুরু করেছে, আর বিক্রমও বাজ পাখির মতো সবার দিকে নজর রাখছে। তবে দেখা যায় এক পর্যায়ে শিলা নামের সেই মেয়েটা হাউমাউ করে কান্না করতে করতে পুজোয় আসে। এখানে এসে সে বলতে থাকে, আমাদের বাড়িতে কে যেন একটা কাগজ রেখে গেছে। এই কথা শুনে বিক্রম দ্রুত সেখানে যায়, আর সেখানে গিয়ে সে একটা কাগজ দেখতে পায়। এই কাগজে একটা ঠিকানা দেওয়া, আর সেখানে লেখা আছে যে এই স্থানে তোমাদের জন্য একটা লাশ রয়েছে। বিক্রম এই চিঠিটা পড়ে আবারও প্যানিক করা শুরু করে, তার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, আর এক পর্যায়ে বিক্রম আগুনের সামনে এসে একেবারে অজ্ঞান হয়ে পড়ে। এরপর জ্ঞান ফিরে আসলে বিক্রম রোহিতের কাছ থেকে জানতে পারে যে সেই স্থানে তল্লাশি করেও কোনো লাশ খুঁজে পায়নি তারা। কিলার হয়তো বিক্রমদের সাথে টাইম পাস করছে। বিক্রম এরপরে আবারও শিলার সাথে দেখা করতে চলে আসে, কাগজটির সম্পর্কে বিস্তারিত তার কাছ থেকে জানতে চায়। আর এই সব কথাবার্তার মাঝে বিক্রমের চোখ পড়ে দেওয়ালের একটা পেন্টিং এর দিকে। এই পেন্টিংটা আর ওই চিঠির স্ট্রোকগুলো বিক্রমের কেমন যেন এক মনে হতে শুরু করে। তাই সে ওই ছবিটা তুলে নিয়ে এসে একজন হ্যান্ড রাইটিং এক্সপার্টের কাছে দিয়ে দেয়। সেই এক্সপার্টটি ওই কাগজটা ভালো করে অ্যানালাইসিস করে বুঝতে পারে যে হ্যাঁ, কাগজের লেখা অক্ষর আর এই পেন্টিং এর ড্রয়িং স্টাইল একদমই সেম। এখন এই পেন্টিংটা কিন্তু স্বয়ং শিলা নিজে এঁকেছিল। তার মানে বিক্রম এবার বুঝতে পারছে যে এই চিঠিটায় হয়তো শিলা লিখেছে, আর এই সব কিছুর পিছনে শিলাই দেয়। তাই রোহিত আর বিক্রম সার্চ ওয়ারেন্ট নিয়ে শিলার বাড়িতে হানা দেয়। সে সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজ করতে শুরু করে, কিন্তু সেখানে তারা তেমন কিছুই পায় না। এরপর চলে আসার সময় বিক্রম একটা গাড়ি দেখতে পায় যেটা শিলা রিপেয়ারিং করতে দিয়েছিল, আর মজার ব্যাপার হচ্ছে এই গাড়িটির রঙও নীল ছিল। বিক্রম এবার গাড়িটা তল্লাশি করে, আর সেখান থেকে অনেকগুলো প্র্যাকটিস নোট খুঁজে পায়, অর্থাৎ শিলার ভিতরে যে ভেজাল রয়েছে সেটা বুঝতে পারে বিক্রম। তাই শিলাকে এরপর তারা অ্যারেস্ট করে নিয়ে থানায় আসে, আর শুরু হয়ে যায় ইন্টারোগেশন। বিক্রম শিলার কাছ থেকে নেহা আর প্রীতির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু শিলা বলে যে আমি নেহা নামের কাউকে চিনি না, আর প্রীতির ব্যাপারেও তো কিছু বলতে পারি না। আসলে এই চিঠিটা আমি নিজেই লিখেছি, কেননা আমার অ্যাটেনশন পাওয়ার দরকার ছিল, কেননা মহল্লার কেউ আমাকে অ্যাটেনশন দিত না। এই কারণে ভেবেছি যে এই কাগজটি আমার বাড়িতে পাওয়া গেলে হয়তো সবার নজর আমার দিকে আসবে। আমি এর বেশি কিছু সত্যিই করিনি। কিন্তু এসব কথা বিক্রমের কিছুই বিশ্বাস হয় না। তাই বিক্রম সিদ্ধান্ত নেয় তার লাই ডিটেক্ট টেস্ট করবে। এর জন্য শিলাকে লাই ডিটেক্টর দিয়ে তার টেস্ট নেওয়া হয়, কিন্তু সেখানেও দেখা যায় যে শিলা সত্য কথাই বলছে। কিন্তু বিক্রম সেটাও মানতে নারাজ। তাই সে বলে যে শিলার নার্কো টেস্ট করাতে হবে। এখন এই নার্কো টেস্ট কিন্তু অনেক বিপজ্জনক, কেননা একটু ভুল হলে ভিক্টিমের জীবন পর্যন্ত চলে যেতে পারে। কিন্তু বিক্রম নেহাকে খুঁজে পেতে যে কোনো কিছু করতে রাজি আছে। তাই কোর্ট থেকে পারমিশন নেওয়া ছাড়াই সে শিলার উপরে নার্কো টেস্ট করা শুরু করে। তবে টেস্ট চলাকালীন সময়ে বিক্রম অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আর শিলাকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে বল নেহা কোথায়। কিন্তু এখান থেকেও সে কোনো তথ্যই বের করতে পারে না। সব দেখে বিক্রমকে ওর সিনিয়র রুমে ডেকে নিয়ে প্রচন্ড বকাঝকা করতে থাকে, কেননা তাকে না জানিয়ে সে নার্কো টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছিল। বিক্রম এরপর প্রচুর রাগ নিয়ে ওর অফিসে বসে থাকে। এরপর তার মোবাইলে একটা কল আসে। কলটা দিয়েছিল ইব্রাহিম। এবার ইব্রাহিম তাকে জানায় যে ওই দিন সে যেই মডেলের গাড়ি দেখেছিল সেটার সাথে শিলার গাড়ির কোনো মিল নেই। তার মানে শিলা সম্পূর্ণ ক্লিয়ার। এই সব কথা শুনে বিক্রম এবার পুরোই হতাশ হয়ে পড়ে। তবে একটু পরে ফোন করে রোহিত তাকে জানায় যে শিলা যেই ঠিকানা ওই কাগজে লিখেছিল সেই ঠিকানাতেই একটা লাশ পাওয়া গেছে। ব্যাস এই কথা শুনে বিক্রমের আবারও কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। সে কোনো রকম গিয়ে রোহিতের গাড়িতে বসে আর অতীতের ঘটনাটা মনে করতে থাকে। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সুস্মিতাকে কয়েকজন মাস্ক পরিহিত লোক বাড়ি থেকে টেনে তুলে নিয়ে যাচ্ছিল। এরপর একটি স্থানে চেয়ারের সঙ্গে বেঁধে রেখে বিক্রমের চোখের সামনেই তাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঠিক সেই জায়গায় সুস্মি বারবার বলছিল যে বিক্রম আমাকে বাঁচাও, কিন্তু বিক্রম নেটের ওই পাশ থেকে কান্না করা ছাড়া আর কিছুই করতে পারছিল না। আর যার কারণে মুহূর্তের মধ্যেই সুস্মি আগুনে জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যায়। তো এই সুস্মি মেয়েটাকে আর বিক্রমের সাথে তার কি সম্পর্ক সেটা কিন্তু মুভিতে জানানো হয় না। যাই হোক, সিন বর্তমানে ফিরে আসলে আমরা দেখতে পাই এই লাশটির অবস্থা খুব বাজে হয়ে গেছে। পোকামাকড় ইতিমধ্যে লাশটিকে অর্ধেক খেয়ে ফেলেছে।
বিক্রম এই বিভৎস লাশটিকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারে না, যার কারণে বেচারা বমি করা শুরু করে। লাশটিকে এরপরে ফরেন্সিকে পাঠানো হয়। এর কিছুক্ষণ পর রোহিত ফোন করে তাকে একটা দুঃসংবাদ দেয়। সে জানায় যে এই লাশটা প্রীতির। এই কথা শুনে বিক্রম দ্রুত চলে আসে শিলার কাছে। সে শিলাকে জিজ্ঞেস করতে থাকে যে যদি তুমি খুন না করে থাকো তাহলে তোমার বলা স্থানে লাশটা এলো কিভাবে। কিন্তু শিলা তবুও বলে যাচ্ছিল যে ও কিছুই করেনি। এরই মধ্যে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে ফোন আসে যে প্রীতির মৃতদেহে কয়েকটা ডিএনএ পাওয়া গেছে। এই ডিএনএ গুলো হচ্ছে অনাথ আশ্রমের সরস্বতী, প্রীতির বাবা আর অজয়ের ডিএনএ। এই কথা শুনে বিক্রম তো রীতিমতো শকড হয়ে পড়ে। তার জন্য এই কেসটা আরো জটিল হতে শুরু করেছে। তার মনে এখন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, তাহলে কে প্রীতিকে মার্ডার করলো। বিক্রম এরপর সবাইকে থানায় আনিয়ে ইন্টারোগেট করা শুরু করে। বিক্রম অনেক রাগ দেখিয়ে সবার কাছ থেকে প্রীতি আর নেহার কথা জানতে চায়, কিন্তু প্রত্যেকেরই একই বক্তব্য ছিল যে প্রীতির মার্ডারের ব্যাপারে তাদের বিন্দুমাত্র ধারণা নেই, আর নেহা নামের কাউকেই তারা কেউই চেনে না। সব দেখে বিক্রম একবার পুরো রহস্য জালে ফেসে যায়। কাউকেই সন্দেহ লিস্ট থেকে সে বাদ দিতে পারছিল না, আবার কারোর বিরুদ্ধে যে কোনো শক্ত প্রমাণ থাকবে সেটাও তার কাছে নেই। এরপর আমরা দেখতে পাই বিক্রম ফ্রাস্ট্রেটেড হয়ে বাড়িতে বসে ড্রিঙ্কস করছে, আর ঠিক এই সময়ে লতা নামের এক মেয়ে তাকে ফোন করে। বিক্রম দ্রুত লতার সাথে দেখা করতে একটা হাইওয়েতে চলে আসে। এখানে লতা জানায় ও গাড়ি নিয়ে বাড়িতে যাচ্ছিল। ওর গাড়িটিও মাঝপথে হঠাৎ বন্ধ হয়ে যায় এবং একজন সন্দেহজনক লোক এসে তাকে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু লতা বিষয়টা টের পেয়ে গাড়ির দরজা জানলা বন্ধ করে দেয়। আর লোকটা চলে গেলে সে দ্রুতই বিক্রমকে ফোন করে। বিক্রম এরপর লতাকে থানায় নিয়ে আসে আর সেই লোকটির একটা স্কেচ তৈরি করতে বলে, আর ওদিকে রোহিতকে সেই হাইওয়ের সিসিটিভি ফুটেজ চেক করতে বলা হয়। এর কিছুক্ষণ পর স্কেচ করা হয়ে গেলে লতা বাড়িতে চলে যায়, আর অন্যদিকে বিক্রম সিসিটিভি ফুটেজে দেখতে পায় একটা বড় কন্টেইনার ট্রাকে ঠিক লতার বর্ণনা অনুযায়ী এক লোক টোল দিচ্ছে। এটা দেখার পর বিক্রম এরপর প্রীতির কিডন্যাপিং এর দিনের সিসিটিভি ফুটেজ চেক করতে বসে। তবে এখানে সে চেক করে দেখতে পারে যে ঠিক সেম লোকটাই একই ট্রাক নিয়ে অধীনে এসেছিল, কিন্তু লোকটার চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না। তাই বিক্রম অনেক রেগে একটা থানায় আসে আর সেই ঘোলাটে ছবি দিয়ে সার্চ করতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে অভিলাষ চলে আসে আর বিক্রমকে নিয়ে হাসি তামাশা শুরু করে। বিক্রম একে তো অনেক রেগে ছিল, আর এর মধ্যে অভিলাষ তার সাথে ঠাট্টা করছে, যার কারণে এবার দুজনের মধ্যে একটা ফাইটিং শুরু হয়ে যায়। এক পর্যায়ে অভিলাষের হাত থেকে তার ফোনটা মাটিতে পড়ে যায়। তবে বিক্রম হঠাৎ দেখতে পায় সেই ফোনের ভিতরে একটা ছবি, আর এই ছবিটা দেখে সে পুরোই থ বনে যায়। বিক্রম এরপর কিছু একটা ভাবতে শুরু করে, আর কিছুক্ষণ পর বিক্রমের মনে পড়ে যায় যে এই লোকটাকে বিক্রম ওই গ্যারেজে দেখেছিল। হ্যাঁ, এই হচ্ছে সেই মেকানিক যেখান থেকে ইব্রাহিম স্কুটি নিয়ে গিয়েছিল। তাই বিক্রম আর এক মুহূর্ত দেরি না করে সেই গ্যারেজের দিকে চলে যায়, কিন্তু এখানে এসে সে দেখতে পায় যে গ্যারেজ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। এরপর বিক্রম ইব্রাহিমের বাড়িতে চলে যায় আর ইব্রাহিমকে সঙ্গে নিয়ে সেই লোকটার বাড়িতে পৌঁছে যায়। এই লোকটার নাম ছিল ফাহাদ, আর ও জঙ্গলের ভিতরের একটা ঝুপড়ির মতন বাড়িতে থাকতো। এরপর বিক্রম ফাহাদের ঘরে আসলে ঠিক সেই পারফিউমটাই খুঁজে পায় যেটা নেহার ঘর থেকে পাওয়া গিয়েছিল, আর এছাড়াও একটা আলমারি থেকে সে খুঁজে পায় প্রীতির ছবি। এসব দেখে বিক্রমের আর বুঝতে বাকি থাকে না যে এই সব কিছুর পিছনে রয়েছে ফাহাদ। তবে বিক্রম কিছু চিন্তা করার আগে হঠাৎ ফাহাদ বাড়ির বাইরে থেকে তাদের উপরে শুট করা শুরু করে। এই দৃশ্য দেখে বিক্রম বাইরে এসে তাকে পাল্টা আক্রমণ করে। ফাহাদ এই পর্যায়ে দৌড় দিলে বিক্রমও তার পিছু নিতে থাকে। এক পর্যায়ে একটা স্থানে বাজ পড়ে আগুন ধরে যায়, আর আমরা খুব ভালো করে জানি যে বিক্রমের আগুন দেখলে তার প্যানিক শুরু হয়। তাই আমরা দেখতে পাই যে বিক্রম ওর জ্ঞান হারিয়ে ফেলেছে। আর ঠিক তখনই সেখানে ইব্রাহিম আসে বিক্রমকে বাঁচাতে, কিন্তু ফাহাদ তার রাগের বশে ইব্রাহিমকে গুলি করে ক্ষতবিক্ষত করে দেয়। এরপর সে বিক্রমের মাথায় গান পয়েন্ট করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে পিছন থেকে অভিলাষ এসে ফাহাদকে শুট করে আর বিক্রমকে রেস্কিউ করে নেয়। এরপর দুজনে মিলে ফাহাদকে মারধর করে জিজ্ঞেস করতে থাকে যে বল নেহা কোথায়। ফাহাদ বলে আমি কিছুই জানি না, আমি শুধু টাকার জন্য এই কাজ করি। ফাহাদ এরপর বিক্রমকে একটা বাড়িতে নিয়ে আসে যে ওকে টাকা দিয়েছিল প্রীতিকে কিডন্যাপ করার জন্য। এরপর বিক্রম সেই বাড়িতে সন্তর্পণে ঝুঁকতে থাকে। এরপর আমরা সেখানে একজন ব্যক্তিকে দেখতে পাই। এখন বলো তোমরা কি গেস করতে পারবে এই লোকটাকে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এই লোকটা আর কেউই নয় বরং বিক্রমেরই সবচেয়ে কাছের বন্ধু রোহিত। তাই বিক্রম রোহিতকে দেখে তো পুরো টাসকি খেয়ে যায়।
তার নিজের আপন বন্ধু কিনা এই কেসের সাথে জড়িত। আর এরপরেই আমরা দেখতে পাই রোহিত ড্রয়ার থেকে একটা গান বের করে যেই না তাকে মারতে যাবে ঠিক তার আগে বিক্রম তাকে হেডশট দিয়ে হত্যা করে ফেলে। সব কাণ্ড উপর থেকে তার স্ত্রী স্বপ্না দেখে দ্রুত বেরিয়ে আসে আর সে তার মৃত স্বামীকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে। এরপর স্বপ্না এমন কিছু বলতে থাকে যা শুনলে তোমরা রীতিমতো শকড হয়ে পড়বে। সে বিক্রমকে বলতে থাকে, তোমার বন্ধু রোহিত কিছুই করেনি, যা করেছিলাম সব আমি করেছি। এরই মধ্যে অভিলাষ গুলির শব্দ পেয়ে ভিতরে আসে আর ঘরের ভিতর থেকে নেহাকে তারা উদ্ধার করে নেয়। এখন প্রশ্ন হচ্ছে স্বপ্না কেন প্রীতিকে কিডন্যাপ করেছে আর কেনই বা রোহিত তার নিজের জীবন দিয়ে নিজেকে দোষী সাব্যস্ত করলো। চলো এই সব রহস্যের জট এখন খুলে ফেলি। এখানে স্বপ্না বলতে থাকে, এই ঘটনার সূত্রপাত হয় আমি, প্রীতি আর আমার ছোট বোন যখন একটা অনাথ আশ্রমে ছিলাম। আমার ছোট বোনের হার্টের প্রবলেম ছিল, কিন্তু সেই প্রবলেমটা চিকিৎসা করলেই ঠিক হয়ে যেত। একদিন শিব ও তার স্ত্রী এসে প্রীতিকে দত্তক নেওয়ার জন্য সিলেক্ট করে। তাই আমি প্রীতিকে গিয়ে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে তুই বলে দে যে তুই ওদের সাথে যেতে চাস না, তোর জায়গায় আমার ছোট বোনটাকে ওদেরকে দত্তক নিতে দে। কেননা আমার ছোট বোনকে যদি ওরা দত্তক নেয় তাহলে ওর হার্টের প্রবলেমটা ভালো হয়ে যাবে আর ও ওর জীবনটা সুন্দরভাবে উপভোগ করতে পারবে। এই সব কথা শুনে প্রীতি কিন্তু ঠিকই তাতে রাজি হয়ে যায়, কিন্তু বিপত্তি বাধে পরের দিন। কেননা পরের দিন স্বপ্না দেখতে পায় যে প্রীতি তার কথা না রেখে খুব হাসি মুখেই শিবা দম্পতিদের সাথে পাড়ি জমিয়েছে। এই সব দৃশ্য দেখে স্বপ্নার মনটা পুরোই ভেঙে যায়। তবে তার মন পুরোপুরি খান খান হয়ে যায় তখন যখন তার চোখের সামনে তার ছোট বোন বিনা চিকিৎসায় মারা যায়। আর এখানে স্বপ্না এতটাই কষ্ট পায় যে সে প্রীতির উপরে প্রতিশোধ নেওয়ার প্ল্যান করে। ঠিক সেদিন থেকেই তার মনে কেবল একটাই উদ্দেশ্য ছিল, যেভাবেই হোক প্রীতিকে সে দেখেই নেবে। আর এরপর থেকে সে তার পড়াশোনা করা শুরু করে দেয়। এরপর সে বড় হয় আর রোহিতের সাথে তার বিয়ে ঠিক হয়। একদিন রোহিত তাকে একটা ক্লাবে নিয়ে গেলে সেখানে সে প্রীতিকে দেখতে পায়। এইখানে সে প্রীতিকে দেখতে পেয়ে দেখে যে প্রীতি অনেক আরামায়েশে জীবনযাপন করছে, কিন্তু এটা হওয়ার তো কথা ছিল না। কেননা সেদিন যদি তার বোন প্রীতির জায়গায় যেত তাহলে তার বোনের জীবনটাও হয়তো এত সুন্দর হতো আর সে আজ কবরে পচে মরতো না। এই সব কিছু দেখে তার ঘৃণা আরো বেড়ে যেতে শুরু করে। এই কারণে সে ফাইনালি সিদ্ধান্ত নেয় যে তাকে যে করে হোক কিডন্যাপ করে নিয়ে আসা হবে। তাই সে ফাহাদকে টাকা দিয়ে প্রীতিকে কিডন্যাপ করে নিয়ে বাড়িতে আসে। তবে স্বপ্নার কিন্তু তাকে পুরো জানে মেরে ফেলার ইন্টেনশন ছিল না। সে তাকে কিছুটা শায়েস্তা করতে চেয়েছিল, কিন্তু তার রাগ মেটানোর সময় সে ভুলবশত ওকে মেরে ফেলে। ঠিক এই সময়টাতে তার স্বামী রোহিত সেখানে চলে আসে। এরপর স্বপ্না সবকিছু খুলে বললে রোহিত তাকে জানায়, তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার কিছুই হতে দেব না, তোমার সব ভুলের দোষ আমি নিজ মাথায় পেতে নেব। এরপর সে রোহিতকে নিয়ে প্রীতির লাশটাকে তাদের গার্ডেনে দাফন করে। এভাবেই তাদের দিন ভালোই যাচ্ছিল, কিন্তু একদিন নেহা রোহিতকে প্রীতির কেসের ব্যাপারে বলতে শুরু করে। আসলে নেহা অনেক কাছাকাছি চলে এসেছিল এই কেসের। তখন রোহিত নেহার বাড়িতে গিয়ে জুসের মধ্যে তাকে ঘুমের ওষুধ মিক্স করিয়ে নেহাকে নিয়ে আসে। তবে এখানে কিন্তু নেহাকে খুন করা তাদের কোনো ইন্টেনশনই ছিল না, এমনকি রোহিত কাউকে ঝামেলায় ফাঁসাতে চাইছিল না। তাদের প্ল্যান ছিল যে যখন এই কেসটা ধামাচাপা পড়ে যাবে তখন তারা আজীবনের জন্য এই দেশ ছেড়ে চলে যাবে। এখন এই খুনটাকে অন্য ডিরেকশনে মুভ করানোর জন্য প্রীতির লাশের কাছে সবার ডিএনএ স্যাম্পল ইমপ্লান্ট করে দেয়, যাতে করে পুলিশ কনফিউজ হয়ে ঘুরপাক খেতে থাকে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো যে বিক্রম রোহিতের এই সব কথা শোনার আগেই ওকে শুট করে মেরে ফেলেছে। ভাই রে ভাই, জাস্ট মাথার উপর দিয়ে গেল মুভিটা। আসলে আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এই মুভির ভিতরে এমন লেভেলের টুইস্ট থাকবে। যাই হোক, এরপর আমরা আবারও দেখতে পাই নেহা বিক্রমের সাথে কথা বলছে। বিক্রম নেহাকে একটা ডায়েরি দেয় যেটা রোহিত লিখে রেখেছিল বিক্রমের জন্য। এখন এই ডায়েরিতে এমন একটা জিনিস লেখা আছে যা তোমার হৃদয়ে কম্পন শুরু করাবে। সেই ডায়েরিতে লেখা ছিল, বিক্রম, আমি জানি তুমি আমাকে খুঁজে বের করে ফেলবে আর সেদিন আমি একটা গান পয়েন্ট করব তোমার দিকে, কিন্তু বিশ্বাস করো আমার বন্দুকে কোনোই গুলি থাকবে না আর তুমি এটা দেখে আমাকে শুট করে দেবে। আসলে আমি নিজেই চাই তুমি আমাকে গুলি করে এই পৃথিবী থেকে বিদায় দাও, কেননা আমি কোনো ধরনের গিল্ট নিয়ে বাঁচতে চাই না। আমার স্ত্রী যেই পাপ করেছে তার প্রায়শ্চিত্ত অন্তত আমাকে করতে দাও। এই সব কথা শুনে বিক্রমের মনটা যেন পুরোই ভেঙে যায়।
সে বুঝতে পারে রোহিত তার স্ত্রীকে সত্যি অনেক ভালোবাসতো। এরপর আমরা দেখতে পাই বিক্রম আর নেহা একটা গাড়িতে করে কোথাও যাওয়ার জন্য বসেছে, কিন্তু এখানে দেখা যায় যে এক স্নাইপার বিক্রমকে লক্ষ্য করে শুট করে বসে, কিন্তু বিক্রম মাত্র কয়েক ইঞ্চির জন্য বেঁচে যায় আর সেই স্নাইপারের দিকে তাকিয়ে থাকে। ঠিক এমনই একটা দৃশ্যের মধ্যে দিয়ে এই মুভিটা এখানেই এন্ড হয়। তো কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন তা অবশ্যই আমাকে জানিও, আর আশা করছি এই সিনেমার টুইস্ট তোমার সত্যি অনেক ভালো লেগেছে। এটা ছিল হিট 1 এর এক্সপ্লেনেশন। এরপরেও কিন্তু হিটের 3টা পার্ট আছে। ইতিমধ্যে হিট দ্য থার্ড কেসের এক্সপ্লেনেশন আমাদের মেন চ্যানেল সিনে রিক্যাপস ভিডিওতে কিন্তু করা আছে, ডেসক্রিপশনে আমি সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এছাড়াও হিট 2 এর এক্সপ্লেনেশন খুব দ্রুত আসতে চলছে এই চ্যানেলে। সো সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।